মিডনাইট হরর স্টেশনের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে। শুনতে থাকুন রুমেলা দাসের কাহিনী উল্কি এবং অশরীরী। যে গল্পটা আজ বলতে চলেছি সেটা যথেষ্ট ডার্ক, তাই মুড একটু হালকা করার জন্য চলুন একটা জোক শোনাই আপনাদের। আচ্ছা বলুন তো, মাশরুমকে কেন সবসময় পার্টিতে ইনভাইট করা হয়? পারলেন না তো? কারণ মাশরুম এক জাতের ফাঙ্গাই। যাই হোক, গল্পটা কিন্তু এর থেকে ঢের ভালো হবে। গল্পের পটভূমি আসামের এক গহীন জঙ্গল, এবং সেখানে গিয়ে উপস্থিত হয়েছেন মিস্টার শর্মা। না, মিনি নেই তার সঙ্গে, তার বদলে আছে জঙ্গলকে হাতের তালুর মতো চেনা কিছু লোকজন। কিন্তু কি উদ্দেশ্যে চলেছেন এরা? কার খোঁজে এসেছেন এই ঘন অরণ্যে? এবং সব থেকে বড় কথা, কোন বিপদ অপেক্ষা করে আছে মিস্টার শর্মার জন্য? আচ্ছা, আপনাদের কি সময়ের দাম নেই? কেন এইসব গৌরচন্দ্রিকা শুনছেন বলুন তো? যান, স্কিপ করে গল্পে চলে যান। শুনতে থাকুন রুমেলা দাসের গল্প উল্কি এবং অশরীরী। চোখ এড়িয়ে যেতে পারেন না মিস্টার শর্মা। পদে পদে বিপদ জেনেও থমকে দাঁড়াতে হয় কখনো। ছুঁতে হয় প্রকৃতির রূপ ডাল। এই সবুজ, এই বুনো মলাটে পাগল করা জঙ্গলের নিবু নিবু ঠান্ডা মেজাজ, মনে প্রাণে এখনো তরতাজা কিছু বাতাস সেলাই করে দেয়। নাহলে জীবনটাই যে যান্ত্রিক হয়ে পড়বে। এ নিয়ে সিনিয়র মহলে গালাগালি শুনতে হয়েছে প্রচুর, তবু 40 পেরিয়ে সেসব আর তেমনটা দাগ কাটে না মনে। কাটবেটাই বা কী করে? এই অপারেশনে তিনি হেড সিনিয়র। তিনি মানে মিস্টার কমলেশ কুমার শর্মা, গোয়ালপাড়া ডিভিশনাল ফরেস্ট অফিসার। ওনাকে নিয়ে মোট 10 জন, আগে পিছে ডাঁয়ে বাঁয়ে জঙ্গলের পোড় খাওয়া বাঘাদের রেখে পা টিপে টিপে এগিয়ে চলেছেন তিনি। ফায়ার করার কোনো নির্দেশ দেওয়া হয় না, কারণ তাদের থেকেও প্রতিপক্ষের প্রাণ অনেকটাই দাম। টানা দুরাত জাগা, এ অবস্থায় বিশ্রাম শব্দটাও বিলাসিতা। নেহাত পেট বলে কিছু আছে, তাই দিন রাতের কোনো এক সময়ে সবাই এখন শুকনো খাবারে পেট ভরান, তন্ন তন্ন করে খুঁজে চলেছেন প্রতিপক্ষকে, অথচ তার টিকিও পাওয়া যাচ্ছে না। হামলার ঠিক 10-15 দিনের মধ্যে কোথায় যে গা ঢাকা দেয় তা এতদিনেও টের পায়নি আসামের ফরেস্ট ডিপার্টমেন্ট। মাথায় ঘাম পায়ে পড়লেও কোনো রকম কুল কিনারা করতে পারছেন না। কোথায় এর সমাধান? গ্রামের পর গ্রাম থেকে নালিশ এসেই চলেছে। এরপরেও যদি উপায়ন্তর না করতে পারেন, তাহলে হয়তো কৌশিক বড়ুয়া চাকরিটাই খেয়ে নেবে। তাই এতটুকু ফাঁক রাখতে চান না তিনি। 4 বারের চেষ্টায় যখন টিমটা ফেল করলো, তখন শর্মা নিজেই ঠিক করে নিয়েছিলেন আর নয়, এবার তিনি নিজেই যাবেন। খয়েরি মাটি উঁচু কোনাচে হয়ে মাথা তুলে দাঁড়িয়ে আছে পথের ধারে। ওগুলো উইয়ের ঢিবি। মাঝে মাঝে বিষধরও নিজেদের লুকিয়ে রাখে ঢিবিতে। ঘেঁষাঘেঁষি হয়ে থাকা গাছগুলোর গা থেকে সবজে গন্ধটা ছড়িয়ে পড়ছে গোটা জঙ্গলে। সময়টা মাঝ, ন্যাড়া ডালের শুরু থেকে শেষ কচি রং দিব্যি জেগে উঠেছে। পায়ে চলা পথে শীতের মুড়মুড়ে পাতাগুলোর উপর হলুদ আলোর তীব্র ঝাঁঝালো প্রভাব পড়েছে, যেন মরা প্রাণের উপর ঘাঁটি গাড়তে চাইছে কোনো প্রকট অশরীরী। মনটা হঠাৎ করেই কেমন যেন তেতো লাগছে। গলা খাকারির মতো শব্দ করে আচমকা কোনো প্রাণী মচমচ আওয়াজ তুলে ছুটে গেল চোখের সামনে দিয়ে।
বুকের বাঁদিকের গরমটা আচমকাই সারা শরীরে ছড়িয়ে অস্বস্তির গরম ভাব চেপে ধরল শর্মার শরীরটাকে। কি ওটা? এমনটা তো আগে কখনো হয়নি। রক্তস্রোত যেন দ্বিগুণ বেগে বইতে শুরু করেছে। ষষ্ঠ ইন্দ্রিয় সজাগ হতেই হাতের রাইফেলটা উঁচিয়ে ধরে শাল গাছের গুড়ির আড়ালে নিজেকে কিছুটা আড়াল করলেন। আবার সেই শব্দটা, ঠিক একবার নয়, পরপর 3 কি 4 বার। নিজেকে খানিকটা স্থির করার চেষ্টা করলেন। এই ডাক তো তিনি আগেও শুনেছেন, তাহলে আজ এমন হলো কেন? মনে মনে এই কাজটার জন্য কি চাপটা বেশি হচ্ছে ইদানিং, নাকি সার্জিক্যাল স্ট্রাইকের পর আর খুব একটা ভরসা রাখতে পারছেন না নিজের উপর? থেমে থেমে ডাকটা ঘুরে ঘুরে ফিরে আসছে তার আশেপাশে। ফলস কলিং, নাকি সত্যি সত্যি বিপদ দোরগোড়ায়? আর কি এগোনো উচিত হবে, নাকি ওয়াকি টকিতে ওদের একবার জানাবেন? কিছু বুঝতে পারছেন না। এমন নার্ভাস ফিল তো হয় না কখনো তার? না, নিজেকে যে করেই হোক শান্ত করতে হবে। ঘড়িতে তাকিয়ে দেখলেন ঠিক 3:15 বেজেছে। অন্তত আরো 2 ঘন্টা সময় আছে হাতে। টিমটা কি এগিয়ে গেল? একটু আগেই তো প্রশান্তকে দেখছিলেন পাশে পাশে এগোতে। ঝুপ করে একটা শব্দ হতে চোখ তুলে তাকাতে গিয়েই আবারও শুনলেন সেই মানুষের ভঙ্গিতে ঠিক অমন করেই মুখে হাত দিয়ে গলা ঝেড়ে উঠল আসামি বাঁদরটা। শাল গাছের ডাল ধরে অর্ধেক ঝুলে অদ্ভুতভাবে তাকিয়ে আছে তার মুখের দিকে। পাতলা একটা ঝিম ধরা হাওয়া একটু একটু করে পাক খাচ্ছে গোটা জায়গাটায়। স্ট্রেঞ্জ, বাঁদরটা হঠাৎ এমন করছে কেন? 15 বছরের চাকরিতে এই বুনো সবুজ সোঁদা জায়গাটা শর্মার কাছে অনেকটা সন্তানের মতোই। এখানকার A to Z তার শুধু ঠোঁটস্থ নয়, বোঝাপড়াটাও অনেকটা আত্মার সম্পর্কের মতোই। বুধিয়া বলে যে ছেলেটা চা জল খাবার আনে, মাঝে মধ্যেই একটা অবাক করা কথা বলে ওনাকে। তিনি নাকি আগের জন্মে ওদেরই কেউ একজন ছিলেন। ছেলেটা সত্যি পাগল। গালে দাড়ির মতো লোম গজানো বাঁদরটা যে পুরুষ, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। বুকের পশম সাদাটে, বাকি দেহের রং মূর্ছে বাদামি অথবা হালকা বাদামি। আকারেও বড়। আসামি বানর দেখতে অনেকটা রিসেস বানরের মতো। একবার কেশে ওঠার মতো ডাকলো যেন প্রাণীটা। তীক্ষ্ণ চোখ দুটো দিয়ে কি যেন বোঝাতে চাইছে ওনাকে। কিন্তু এত সহজে হাল ছেড়ে দেবার পাত্র কমলেশ কুমার নন। বাঁ দিয়ে কোমরের ওয়াকিটকিটা আলতো করে ধরে মুখের কাছে আনলেন। তার চোখের সামনেটা অচেনা ঠেকছে যেন। চোখ দুটোকে 2-3 সেকেন্ডের জন্য বন্ধ করে আবার খুললেন। রাত জাগার জন্য ঝাপসা লাগছে কি? ধোঁয়া ধোঁয়া ভাবটা ক্রমশ এগিয়ে আসছে। শোঁ শোঁ শব্দ করে গোল হয়ে ঘোড়া বাতাস টুকরো টুকরো শুকনো পাতাদের মাটি থেকে কিছুটা উপরে তুলে এলোমেলো করে দিচ্ছে। মনে হচ্ছে ঠিক কেউ যেন অদৃশ্য হাত দিয়ে নিস্তব্ধ জায়গাটাতে তার অস্তিত্ব বোঝাতে চাইছে। তার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? কি সব ভেবে চলেছেন পাগলের মতো? তার সামনের পুরুষ বাঁদরটা সরু চোখে দেখতে দেখতে সগোত্রের আরও বেশ কয়েকজনের সঙ্গে একইভাবে একই ভঙ্গিতে শব্দ করতে করতে ডাল থেকে ডালে ছড়িয়ে পড়ল। আর সঙ্গে সঙ্গেই ঝিঁঝিদের পাখনার এক নাগাড়ে হয়ে চলা শব্দটা যেন আরও কয়েক পরত বেড়ে গেল। মিষ্টি ক্ষীণ একটা গন্ধ ভেসে আসছে নাকে। হাওয়ার সঙ্গে মিলেমিশে ফুলের গন্ধটা
হঠাৎ করেই ঢুকে পড়ল পাতাদের আড়াল থেকে। মনে হলো কেউ মাটি থেকে এক মুঠো ধুলো তুলে স্তরে স্তরে মিশিয়ে দিল কোনো অজানা সূত্রে। গন্ধটা ঠিক শনাক্ত করতে পারলেন না মিস্টার শর্মা। দু তিনবার টোকা মেরে মুখের সামনে এনে কথা বলার চেষ্টা করেও বিফল হলেন তিনি। ওয়াকি টকি চলছে না, কিছুতেই সিগন্যাল পাচ্ছেন না। তিনি কি ভুল পথে এলেন? হারিয়ে গেলেন তিনি? টুকরো টুকরো ঘামের বিন্দু জমা হতে শুরু করেছিল ততক্ষণে। গুড়ি মেরে বসন্তের পাতাদের বাঁচিয়ে শব্দ না করে আরো বেশ কিছুটা এগিয়ে গেলেন তিনি। গন্ধটা যেন তার পিছু পিছু যাচ্ছিল। কোনো ফুল ফুটেছে কি? তাছাড়া এমন গন্ধ কোথা থেকে আসবে? একই তার পা দুটো খানিক টুলে উঠল বলে মনে হলো, কিন্তু কেন, কিভাবে? মাথা তুলে রোদ দেখার চেষ্টা করলেন তিনি। অস্বাভাবিক একটা ভেজা ঠান্ডা বাতাস আঁকড়ে ধরতে চাইছে তাকে। বৃষ্টি হবে, কিন্তু রোদের ছিটে ফোঁটা দেখে তো তেমন বোঝার উপায় নেই। ছড়িয়ে ছিটিয়ে কিছু নরম রোমশ সাদা ফুল ফুটে আছে, তবে কি এগুলো থেকে? আরো কিছুটা এগোলেন শর্মা। মাথাটা ভারী হয়ে আসছে তার। তীব্র একটা যন্ত্রণা কামড়ে ধরছে নখ দাঁত দিয়ে। এসব কি হচ্ছে তার সঙ্গে? নিজেকে শক্ত করে এগোলেন আর একটু, আরো কিছুটা। ফুল ভরা একটা ডালকে মুঠিতে চেপে ধরলেন। এটা তো শাল গাছের ফুল। বোটানিস্ট বন্ধু সুবীর মিত্রর কাছ থেকে একবার জেনেছিলেন এর বিজ্ঞানসম্মত নাম, শোরিয়া রোবাস্টা। এই মার্চ মাস নাগাদই ফুটে থাকে। এর সাদা পাপড়িতে হলদে আভা আছে। সামান্য ছুঁয়ে দেখলে হলদে এক ধরনের আঠার চটচটে ভাব লাগবে হাতে। কিন্তু গন্ধ কোথা থেকে আসছে, কিভাবে আসছে? দূর থেকে আরো কয়েকটা আসামি বানরের শব্দ ভেসে আসতে লাগলো। নিজেকে যেন কোনো অতলে হারিয়ে ফেলছেন শর্মা। হাতের আঙুলটা কি কেঁপে উঠল তার? তিনি কি একটু অবশ হয়ে পড়ছেন, হারিয়ে ফেলছেন নিজেকে? খস করে একটা ছোট্ট শব্দ হলো। এখনো তিনি আছেন। বুঝতে পারছেন তার হাত থেকে কিছু পড়ে গেল। শুকিয়ে যাওয়া পাতাদের মাঝখানে ডুবে গেল তার যোগাযোগের শেষ মাধ্যম। ধোঁয়া ধোঁয়া নয় এখন আর। চোখের একটু দূরের দাঁড়ানো শাল গাছ অল্প অল্প দুলছে, নড়ছে। হাতে হাত মিলিয়ে তারা ডাকছে তাকে। এ যেন কি অসীম অপার ডাক। মিশে যাওয়ার এক অলৌকিক সুখ যেন চেপে বসছে তার উপর। এভাবেই নিয়ন্ত্রণ হারাবেন তিনি। চোখের পাতা ভারী হয়ে আসছে। মনে হচ্ছে তিনি যেন মাটিতে নেই, তার শরীরটা ভাসছে। কি বিচিত্রভাবে দুলে যাচ্ছে শরীরটা। হ্যাঁ, ঠিকই বলছেন তিনি। তিনি অসাড় অবশ, কিন্তু কিছুতেই নিজের মস্তিষ্ককে হারাতে দিচ্ছেন না। উগ্র মিষ্টি গন্ধটা এখন আর শুধু তার নাকে নয়, সারা শরীরে কিলবিল করে ঘুরে বেড়াচ্ছে। নিস্তেজ হয়ে আসা দুর্বল শরীরটা নিয়ে কারা যেন হিঁচড়ে হিঁচড়ে চলেছে। কারা ওরা? কারা ওরা? কে ওরা? কি একজনই নাকি অনেকে? সোঁদা সোঁদা ভিজে ভাবটা কেটে গিয়ে গুমোট একটা দম বন্ধ কালো ছড়িয়ে পড়ছে তার চোখের চারধারে।
বাঁচার আশা কি একেবারেই নেই? এভাবেই কি শেষ হয়ে যাবে সব? এভাবেই অপারেশন বন্ধ হয়ে যাবে? ওরা কি চারবে নাকি অন্য কিছু? মাথাটা ঘষতে ঘষতে, ধাক্কা খেতে খেতে পলকা খেলনার মতো এগিয়ে চলেছে কোনো অশরীরীর হাত ধরে। কি এক অযাচিত আকর্ষণে! উফ, থেকে থেকে একটা কষ্ট বুক ঠেলে উঠছে তার। জোর করে সর্বশক্তি নিয়ে টান টান করে মেলে ধরলেন নিজের দু চোখ। টলে যাওয়া পৃথিবীর বুকে কেঁপে উঠল একটা দৃশ্য, পাশাপাশি আরো অনেকগুলো দৃশ্য। একটা নয়, একটা থেকে জন্ম হচ্ছে যেন হাজার কিংবা তারও বেশি। একটু একটু করে মুখের সামনে ভিড় করে আসছে। মানুষের চামড়ার কতগুলো নীল মুখ, কতগুলো কুঁকড়ে যাওয়া চামড়ার নীল মুখ। আলো আঁধারিতে বদ্ধ ভ্যাবসা ভাব কিছুতে সরছে না। দল বেঁধে একজোট অশুভ আষ্টে পৃষ্ঠে জাপটে রয়েছে তাকে। কোথায় রয়েছেন তিনি? কারাই বা এনে রেখেছে এখানে? কেন? কি কারণে? সুবীর, শান্তনু, অমিত কোথায় ওরা? ওরা কি খুঁজছে মিস্টার শর্মাকে? সোজা হয়ে উঠে বসতে পারছেন না তিনি। কোনো মতে ঘষটে শরীরকে ভাঁজ করে বসার চেষ্টা করতে শুরু করলেন। কিভাবে এতটা শক্ত হয়ে গেল কোমর পিঠের সংযোগস্থল? যেন বহু বছর একই জায়গায়, একই অবস্থায় কোনো মতে আটকে রয়েছে প্রাণটা। ভারী মাথা ঝুলে আছে মাটির দিকে। ডান হাতটা কোথায়? কিছুতেই সামনে আনতে পারছেন না। তাহলে কি হাত দুটো বাঁধা রয়েছে? কি অসহ্য! কি চায় এরা? প্রবলভাবে হাত দুটো টেনে সামনের দিকে আনার চেষ্টা করছেন, কিন্তু পারছেন না। জ্বালা করছে গলার ভিতরে, গা গুলিয়ে উঠছে বুক, পেট নিংড়ে হাঁপড়ের মতো ওঠানামা করছে পাঁজরের হাড়গুলো। একটু হাওয়া, ফুসফুসে একটু অক্সিজেন ভরে নিলে হয়তো কিছুটা শান্তি পাওয়া যেত, কিন্তু কোথায় কি? এক টুকরো আলোর স্ফুলিঙ্গ নেই কোথাও। যেন তিল তিল করে পেরেক দিয়ে পুঁতে দেওয়া হয়েছে অন্ধকারের অবস্থান। জ্বালা ধরা চোখের মণিটা কিছুটা টান করে তিনি দেখার চেষ্টা করতে লাগলেন। গুমোবদ্ধ জায়গাটায় এর আগে কোনো মানুষ বসবাস করেছে বলে মনে হয় না। কান খাড়া করে শোনার চেষ্টা করতে লাগলেন। আস্তে আস্তে স্নায়ুতে ফিরে আসছে সচেতনতা। ষষ্ঠ ইন্দ্রিয় বলছে জায়গাটা আর কোথাও নয়, হয়তো গোয়ালপাড়া ফরেস্টের কোনো একটা অংশ। কারণ বেশ কিছুক্ষণ সম্পূর্ণ চুপ থেকে তিনি চেরা গলার দু একটা পাখির ডাক আর সেই আসামি বাঁদরের অদ্ভুত কায়দায় ডাক ছাড়া আরও চেনা অচেনা কিছু বুনো শব্দ পেলেন, যা কেবলমাত্র আসামের ফরেস্টেই শোনা কিংবা দেখা সম্ভব। অপারেশনে বেরোনোর আগে শুনেছিলেন মেঘালয়ের গারো পাহাড় থেকে নেমে এসে গোয়ালপাড়া ফরেস্ট ডিভিশনের কোনো একটা জায়গায় আত্মগোপন করে আছে শত্রু। পাটপাড়া পাহাড়তলি গ্রামে আতঙ্ক চূড়ান্ত ছড়িয়ে পড়াতেই তিনি এই চূড়ান্ত ব্যবস্থা নেন। সিদ্ধান্ত কি ভুল হলো? মনোজ হাজাঙের মৃত্যু সংবাদ কি ভুয়ো নাকি সত্যি? তাকে কি ফাঁদে ফেলা হয়েছে? তাহলে কি এটা গারো পাহাড়ের সংলগ্ন নাকি?
আরও একবার বল প্রয়োগ করলেন। না, কিছুতেই নিজেকে মুক্ত করতে পারছেন না। পায়ের পাতা দুটোও কি অসম্ভব আসুরিক শক্তিতে দড়ি দিয়ে পেঁচানো। কি নির্দয় এরা! এভাবে কোনো মানুষকে আটকে রাখতে পারে কেউ? মনে মনে ক্ষীণ শঙ্কা উঁকি দিতে শুরু করল একটু একটু করে। তবে কি কোনো সন্ত্রাসের কবলে পড়লেন তিনি? সরকারের কাছ থেকে অর্থ কিংবা অন্য কোনো মুক্তি সাপেক্ষে তবেই মিস্টার শর্মার মুক্তি সম্ভব। হতেও তো পারে। আরও একবার দেখার বোঝার চেষ্টা করতে লাগলেন তিনি। তাকে বেঁধে রাখা হয়েছে একটা মোটা বাঁশের খুঁটির সঙ্গে। বাইরের প্রকৃতির লেশমাত্র লেগে নেই এই বদ্ধ জায়গাটায়। তবে প্রায় 1 হাত দূরে একটা দেওয়াল রয়েছে। দেওয়ালের গাটা আরো ভালো করে লক্ষ্য করলে বোঝা যায় সেই দেওয়ালের কাছ থেকেই উৎকট বিশ্রী গন্ধটা আসছে। পায়ের কাছে একটা মাটির পাত্র রয়েছে, ওটা কি জল? পাত্রটা চোখে পড়তেই বুক ফাটা তৃষ্ণা জাগার দিয়ে উঠল। মুখের ভিতর শুকিয়ে আসা লালা দিয়ে আরেকবার নিজের জিভটা চেটে নিলে। মাথা তুলে ওপরের দিকে তাকাতেই বুঝলেন ঘরটা নিচু খড়ের ছাউনি দিয়ে তৈরি। বাঁশ দিয়ে সেই ছাউনি শক্ত করে ঢালু হয়ে আছে ঘরের চারপাশে। কারা থাকে এখানে? দরজাটা চোখে পড়ছে না। একটানা বেশিক্ষণ চেয়ে থাকলে মাথার শিরা উপশিরা তপ করছে। বাইরে মনে হচ্ছে চিরচিরে হাওয়া বইছে। তারই আভাস খড়ের ছাউনির উপরের অংশকে ফতফত করে উড়িয়ে দিচ্ছে। চাকরি সূত্রে এমন অনেক কিছু তিনি শিখেছেন যা সাধারণের পক্ষে শেখা সম্ভব নয়। পায়ের কাছের পাত্রটার দিকে আর একবার চোখ পড়তেই মনে মনে ভাবলেন চেষ্টা করাই যায়। পা দিয়ে ঠেলে ঠেলে কাছে আনতে শুরু করলেন পাত্রটা। কাছে, আরো কাছে। একটু জল অন্তত যদি জিভ দিয়ে চেটে খাওয়া যেত তাহলে অন্তত গা বমি ভাবটা কাটত, শরীরের অস্থিরতা হয়তো কিছুটা কমতো। আর মাত্র কয়েক সেকেন্ড। পাত্র মাটির মেঝে ঘষতে এগিয়ে আসছে কমলেশ শর্মার কাছে। শরীর জুড়ে জ্বালা একটু হলেও হয়তো কমবে, কিন্তু জং ধরা পানসে একটা গন্ধ পাচ্ছেন যেন খুব কাছ থেকে। হয়তো মনের ভয়, ভুল। এভাবে আটকে পড়ে আছেন বলে হয়তো মনের বিশ্রী ভাব গন্ধের মতো মনে হচ্ছে। আর একটু, এই তো মুখটা নিচু করলেই পাবেন প্রাণের সন্ধান, এক পাত্র জল। কমলেশ শর্মা মুখ নিচু করে পাত্রের তরলে জিভ ঠেকাতে যাবেন, ঠিক সেই সময় প্রচণ্ড শব্দ করে মুখোমুখি নিপাট কালো অন্ধকার ফালি ফালি করে দরজার পাল্লা খুলে যায়। এক আঁচল মেঘলা ছায়া ধরা আলোর সঙ্গে সঙ্গে বন বন শনশন করে অবাধ্য হাওয়া উন্মাদের মতো ঢুকে পড়ে ঘরে। চোখ মুখ নাকে দমকা হাওয়া মনে হয় দানবীয় চপেটাঘাত করতে থাকে। আর সেই সঙ্গে তিনি দেখেন তার জীবনের সবচেয়ে আশ্চর্য বর্বরচিত একটি দৃশ্য। শ্যাওলা ধরা ধুলোর আলোয় তিনি দেখেন পাত্রে জল নেই, কোথাও নেই এতটুকু স্নিগ্ধ জল। বরং পাত্র ভরে যে তরল আছে তার রং স্বচ্ছ নয়, সেই তরলের রং লাল, গাঢ় লাল। আর তরলের কাছাকাছি মুখটা আনতে তিনি সেই তরলের যে গন্ধ পেয়েছেন তাতে বুঝতে কিছুমাত্র অসুবিধা হয় না। এ তরল কোনো প্রাণীজ দেহ নিষিক্ত তাজা রক্তের ধারার সমন্বয়। পেটের নাড়িভুঁড়ি দুমড়ে মুচড়ে এসে উগড়ে এলো তার। লালাময় বমিতে ভিজে গেল কিছুটা মাটি।
সঙ্গে সঙ্গে হাড় হিম করা পিশাচ হাসিতে কেঁপে উঠল ঘরটা। অসহায়ভাবে সামনে তাকিয়ে দেখলেন নিতান্ত মানব দেহের রূপ ধরে তার ঠিক মুখোমুখি পাতলা আলোর বিপরীতে দাঁড়িয়ে এক অতি কঠিন হিংস্র শরীর। হাসিটা যে তাকে উদ্দেশ্য করে আর পাত্রে রাখা এই গরলও যে সেই রেখেছে, এ বিষয়ে আর কোনো সন্দেহ নেই। ভারী চোখের পাতাকে আরও কিছুটা স্পষ্ট করে দেখার জন্য যখন প্রাণপণ চেষ্টা করে চলেছেন শর্মা, তখন আরও একটি বস্তু তার নজরে পড়ল। ঘরের দুপাশ জুড়ে যে দেওয়াল মৃত কবরের মতো মাথা তুলে দাঁড়িয়ে, তাতে সার দিয়ে ঝোলানো বন্য শূকর, হরিণ, ফেউ, বিষধর কালকেউটে, এমনকি সবচেয়ে উপরে দরজার সোজাসুজি নীরব চাহনি মেলে তাকিয়ে মৃত এক নরমুণ্ড। নিজের অজান্তেই আঁতকে উঠে কমলেশ শর্মা চোখ বুজে ফেললেন। পাংশু সাদাটে হয়ে যাওয়া মুখবয়ব দিয়ে বেরিয়ে এলো এক তীব্র গোঙানির মতো স্বর। হায় ঈশ্বর, এ কোথায় এসে পড়লেন তিনি? এগুলো কি সত্যিই কোনো মৃত প্রাণীর প্রাণহীন মাথা, নাকি? গোলমেলে ভাবনার পাতাগুলো তন্ন তন্ন করে উল্টাতে শুরু করেছে তার মন। এখনই এখান থেকে যেভাবেই হোক মুক্ত হয়ে পালাতে হবে। হাওয়ার সঙ্গে সঙ্গে একরাশ মৃত্যু নিঃশ্বাস যেন তার ঘাড়ে, মাথায়, শরীরের শনিতে শনিতে মুক্তির আহ্বান দিতে দিতে ঘুরছে। শক্তি সঞ্চয় করছেন তিনি। এই মুহূর্তে তাকে শত্রুকে আঘাত করতেই হবে। এগিয়ে আসছে সে, আষ্টে গন্ধ, গা ঘিনঘিনে পরিবেশে চুপি সাড়ে এক সাপদ যেন এগিয়ে আসছে তার দিকে। হিলহিলে হাসির সে সাপদে রক্ষী কোটরের রং ফিকে নয়, গাঢ় লাল। দিন রাতের হিসাব কি তা জানেন না। মনের মধ্যে শুধু একটাই অর্থ পরিস্ফুট হতে চাইছে, কেন, কি কারণে? সবচেয়ে আশ্চর্য হয়েছেন বুধিয়াকে দেখে। তাহলে কি বুধিয়াই এসবের সঙ্গে সরাসরি যুক্ত? সেই ধরিয়ে দিয়েছে মিস্টার শর্মাকে। কিসের লোভে? কিছু বুঝতে পারছেন না। এই নিয়ে তিনি দুবার দেখলেন এমন অদ্ভুত নর শরীর। নিজের চোখেই অবিশ্বাস হচ্ছে। তিনি কি সত্যি জীবিত, নাকি কোনো নরকে এসে উপস্থিত? যতটুকু লেখাপড়া আছে তাতে তিনি জানেন অহোম জনজাতির মানুষের বসবাস ছিল এই অঞ্চলে। তারা আসামের শাসকও ছিল একসময়। তাদের নামকরণ থেকেই এই অঞ্চলের নাম হয়েছে আসাম। কালিকা পুরাণে আসামের কিরাত্তের বর্ণনায় বলা আছে, এরা ন্যাড়া মাথা রাখে, গায়ের চামড়া পীত বর্ণের, শক্তিশালী, হিংস্র, অজ্ঞ এবং মদ মাংসে আসক্ত। ত্রয়োদশ শতাব্দীর শুরুর দিকে একটি শক্তিশালী গোষ্ঠী বর্তমান আসাম অঞ্চল দখল করে, পরে সাম্রাজ্য প্রতিষ্ঠা করে। স্থানীয় আদিবাসীদের মন জয় করে এরা অসম নামে সম্মানিত হয়। এই থেকে এই রাজ্যের নাম আসাম। অনেকে মনে করেন পুরনো আচাম শব্দটাকে সংস্কৃত করে পরে এটাকে আসাম করা হয়েছে। আচাম শব্দের অর্থ পরাস্ত হওয়া। অসমিয়া ভাষায় আ উপসর্গ যোগে আসামের মানে হয় অপরাজিত বা বিজয়ী। কিন্তু এরা কি? শক্ত পেটানো চেহারার মানুষগুলোর মুখগুলো কি অসম্ভব নিষ্ঠুর। শরীর প্রায় অর্ধ উলঙ্গ। পোশাকে লজ্জা নিবারণের কোনো ইচ্ছে যেন নেই এদের। মাথার উপর ঝাড় হয়ে নেমে রয়েছে কালো লোম।
এদের মধ্যে একজনের শরীরটা তুলনায় ভারী, আর সেই যে এদের প্রধান, অল্প অল্প সেটা বুঝতে পারছিলেন তিনি। কিন্তু তাদের কথা বা ভাষা বিন্দুমাত্র বুঝতে পারছেন না। তিনি কেন এখানে বন্দী হয়ে রয়েছেন সে ব্যাপারেও কোনো উত্তর দিচ্ছে না। টেনে হিঁচড়ে ঠিক সেদিনের মতোই খড়কুটো দিয়ে আগুন জ্বালানো খোলা আকাশের নিচে আনা হয়েছিল তাকে। তার আগে শক্ত করে বেঁধে দেওয়া হয়েছিল মুখ, যাতে শব্দের সামান্য টুকরো পর্যন্ত না বেরোয় তার মুখ থেকে। আর বুধিয়া ঠিক ওখানেই দেখেছেন তাকে, গোল হয়ে আগুনের পাশে বসে থাকা জন্তু সুলভ মানুষগুলোর সঙ্গে মুখ কাচুমাচু করে কাকুতি মিনতি করে চলেছে। ওনার সঙ্গে চোখাচোখি হতেই কি এক অপরাধ বোধে চোখ নামিয়ে নিয়েছিল বুধিয়া। কমলেশ শর্মা ভাবতে পারছিলেন না কেন বুধিয়া এমন করবে। এত বছর চাকরিতে ওকে সেই 9 বছর বয়স থেকে দেখে আসছেন তিনি, অথচ কথাবার্তার ধরন দেখে প্রৌঢ় জীবনের অভিজ্ঞতা থেকে বুঝতে পারছিলেন বুধিয়া এই নরপিশাচদের পূর্ব পরিচিত। কিছু সময়ের জন্য হলেও খোলা আকাশের শিরশিরে হাওয়ায় নিজেকে আবার করে ফিরে পাওয়ার সাহস জড়ো করছিলেন তিনি। শক্তি নয়, হয়তো উপস্থিত বুদ্ধি আর উপযুক্ত সময়ই বলে দিতে পারবে কমলেশ শর্মার মুক্তির উপায়। চোখ কান খোলা রেখে যেতে হবে শুধু। সামান্য বেসামাল হলে যে কোনো মুহূর্তে যে প্রাণ পর্যন্ত যেতে পারে তা তো স্পষ্ট। কিন্তু কি পায় এরা এসব করে? অভুক্ত শরীরটা এক বুক সাহস জড়ো করে যখন গোয়ালপাড়ায় লুকিয়ে থাকা খাদ্য খাদকের সম্পর্কের আতিপাতি খুঁজছিল, তখন মাটি কাঁপিয়ে প্রচণ্ড ক্ষিপ্রতায় কিছু একটা অসম্ভব দ্রুততায় এগিয়ে আসছিল যেন তাদেরই কাছে। সতর্ক হয়ে উঠে বসেছিল দাঁড়িয়ে থাকা অসভ্য মানুষগুলো। এক ছুটে তড়িৎ গতিতে কোথা থেকে হাতে নিয়ে এসেছিল ধারালো সুচালো বর্ষার বল্লম। বুধিয়াকে দুজনে হাত ধরে টানতে টানতে কোথায় যেন নিয়ে যাচ্ছিল। ও চেরা গলায় অসম্ভব জোরে কাঁদছিল, কিন্তু ওর ভাষার এক বিন্দুও বুঝতে পারেনি। হাত বাঁধা অবস্থায় কোনো মতে উঠে দাঁড়িয়েছিলেন তিনি। আর তখন চোখের সামনে দেখেছিলেন এক অগ্নিসম নারকীয় দৃশ্য। একটি প্রাণী অতিকায় পাহাড় প্রমাণ শরীরটাকে নিয়ে এসে প্রবল বিক্রমে পা দিয়ে মাটির ওপর পিষে ফেলছে এক পিশাচের শরীর। চিৎকার, আর্তনাদ আর লোহার অস্ত্রের ঠন ঠন শব্দে টুকরো টুকরো আগুনের তারা যেন জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছিল কমলেশ শর্মার চোখের সামনে। ভীত সন্ত্রস্ত গাছে আশ্রয় নেওয়া পাখিরা কোনো এক নিশাচরের অতর্কিত আক্রমণে ডানা ঝাপটাতে শুরু করেছে। চোখের পর্দায় গাঢ় অন্ধকার নেমে আসতে আসতে তার মুখ দিয়ে একটা শব্দ নেমে এসেছে, লাদেন। মানুষ চিনতে ভুল হয়েছিল বুধিয়া। শেষে তুই পাতলা হাড় বের করা বছর 18-19-এর শরীরটা এই মুহূর্তে মিস্টার শর্মার কাছে শুধু একটা বিশ্বাসঘাতক ছাড়া আর কিছুই নয়। আধ ঘন্টা মুখোমুখি বসে আছেন দুজনে। নীরবতাও অসহ্য হয়ে উঠেছিল তার কাছে। শ্লেষ মাখানো কথাগুলো একের পর এক ছুঁড়ে দিচ্ছিলেন বুধিয়ার দিকে। কিসের লোভে করলি তুই? টাকার লোভে? মায়ের চিকিৎসা দিবার জন্য যখন যা চেয়েছিস তিনি? উত্তর দে, চুপ করে আছিস কেন? একবার একবার মুক্তি পাই। সরকারি দপ্তরে কিভাবে? হ্যাঁ, ঠিকই বলেছেন, আমাকে মেরে ফেলুন, আমি তারই যোগ্য। কিন্তু বিশ্বাস করুন, ওরা যে এটা চাইবে আমি জানতাম না, কিছুতেই জানতাম না।
দাঁতে দাঁত চেপে কেটে কেটে কথা বলে উঠেছিল বুধিয়া। বিশ্বাস তোকে? করা যায় না, জানি করা যায় না, কিন্তু আমাকে বেঈমান বলবেন না। আমি আপনার নুন খেয়েছি। ও, তাহলে এখানে কি করছিস? এরা কারা? আর আমাকে এখানে আটকে রেখেছে কেন? তুই যদি ওদের সঙ্গে মিলে নাই থাকবি, তাহলে আমাকে এই অবস্থায় দেখে নিশ্চয়ই অফিসে খবর দিতিস। তুই কি ভেবেছিস শহরের বাবুরা গাধা ইতর, তাই না? আমার জায়গায় থাকলে আপনি কি করতেন জানি না বাবু, কিন্তু আমি সত্যিই জানতাম না। একদম চুপ। তোকে তোকে আমি সহ্য করতে পারছি না। মিস্টার শর্মার কথা শেষ হতে না হতেই সঙ্গে সঙ্গে বুধিয়া মুখে আঙুল দিয়ে কমলেশ শর্মাকে চুপ করতে বলল। আস্তে আস্তে। সেদিনের অতর্কিত পশু আক্রমণের পর হঠাৎ করেই বুধিয়া আর শর্মাকে কেন জানে না এক ঘরে রেখেছে এরা। বাইরে কয়েকটা পায়ের শব্দ শুনতে পেল ওরা। মনে হলো ঘরের চিৎকার কথা বাইরে গেছে। আর কথা বলছিল না ওরা। আর ভাবতে ভাবতেই চাবুকের মতো দুটো পিশাচ শরীর দরজা ঠেলে সামনে এসে দাঁড়ালো। অন্তত তেমনটাই মনে হলো, কারণ পায়ের শব্দ শুনেই বুধিয়া মাথা হেলিয়ে চোখ বুজিয়ে কাত হয়ে পড়ে থাকার ভান করছিল। কমলেশ শর্মা উপায়ন্তর না দেখে তেমনটাই করলেন, কিন্তু শিরশিরে হাওয়ার অবাধ্যতা বুঝিয়ে দিচ্ছিল বুজে থাকা চোখের পর্দার ওপারে দাঁড়িয়ে মৃত্যুদূত। একটি নয়, একাধিক, যাদের হাতে ধারালো ড্যাগার, রামদা টাইপের বড় ছুরি, যাতে নিমেষেই কোনো তাজা শরীর হয়ে যেতে পারে হিমশীতল। দম বন্ধ করে দেহকে সারহীন অবস্থায় ফেলে রেখে সময় গুনছিলেন শর্মা। অভুক্ত প্রাণ এখনো যে কোনো সুযোগে ফন্দি তৈরি করে শত্রুকে শায়েস্তা করতে পারে। বুঝতে দেওয়া যাবে না তা কোনো মতেই। তবু বুকের ভিতরে যেন হাতুড়ি পিটছিল এক নাগাড়ে। ধকধক শব্দটা যেন কানে শুনতে পাচ্ছিলেন তিনি। ওরাও কি বুঝতে পেরেছে ওনাকে? সন্দেহ করছে কি? নাহলে শাল সেগুনের পাতার ঝিরঝির এখনো কানে আসছে কি করে? নিজেদের মধ্যে কি যেন বলছে ওরা, খুব আস্তে, চাপা গলায়। বাঁধা হাতের মুঠো শক্ত করে আনছেন তিনি। বিপদ যদি এক্ষুনি আসে, একমাত্র ছোটবেলার কুম্ভ শেখার কিছু ব্যাকরণ চেষ্টা করতেই হবে। কিন্তু ওই ধারালো অস্ত্র যদি গলার কাছের প্রাণটা। আর ঠিক তখনই সশব্দে দরজাটা বন্ধ হয়ে গেল। ওরা কি ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দিল? তবে কি এক্ষুনি নিপাত ঘটবে? সময় এগোচ্ছে, এগিয়ে চলেছে জীবনের মুহূর্তরা। কিন্তু আর কতক্ষণ? এই হয়তো নেমে এলো অন্ধকারের কড়া। ওপাশ থেকে বুধিয়ার নিঃশ্বাসের ক্ষীণ শব্দ শুনতে পাচ্ছে। ধীরে ধীরে শ্বাস ছাড়ছে সেও, হয়তো অপেক্ষা করছে শর্মার মতো। 1, 2, 3, হাতে গোনা সময় একের পর এক। এভাবে ঠিক কতক্ষণ ছিলেন জানা নেই, তবে আলতো স্বরে ডেকে উঠেছিল বুধিয়া, বাবুজি, বাবুজি। নিশ্চিত হয়েছিল যারা এসেছিল তারা প্রত্যেকেই ফিরে গেছে। তারপর ধীরে ধীরে চোখের পাতা খুলে আরও কিছুটা নিশ্চিত হতেই বুধিয়া একে একে জানিয়েছিল সমস্তটা। কেঁপে ওঠা অজানা আতঙ্কগুলো একে বেঁকে ভুল পথে চলতে চলতে খুঁজে পাচ্ছিল কিছু সঠিক। আবার কখনো সাপ লুডো খেলার মতো চরম পর্যায় থেকে নিখাদ অতলের গভীরে নিশ্চিহ্ন হয়ে যাওয়ার চিত্র ভেসে উঠছিল চোখের সামনে। রাত হয়তো বেশ গভীর,
নিশাচর পেঁচা গোয়ালপাড়া ফরেস্টের এপার থেকে ওপার সতর্ক করে দিয়ে যাচ্ছে ঘুমিয়ে থাকা জীবজগৎকে। বাঁশের দরজার তলা দিয়ে তেরচা ফ্যাকাশে একটা আলো এসে পড়েছে বন্দি শর্মার পায়ের কাছে। শর্মা জানেন এটা চাঁদের আলো, হয়তো পূর্ণিমা খুব কাছে। অসহায়ভাবে তিনি তাকিয়ে থাকলেন সেই এক চিলতে আলোর দিকে। দেখলেন আলোর গায়ে ভেসে বেড়াচ্ছে নিকষ কালো কিছু আবছা ছায়ার দাগ, নড়ে নড়ে, তুলে তুলে। দনি পোলো। সূর্য ও চাঁদের উপর নির্ভর করেই নাকি এ ধরনের উৎসব মেনে চলে ওরা। মোরাং গ্রামের ঘরগুলো সেজে উঠেছে আঁকিবুকি নকশায়। গোটা জায়গাটা গা গুলানো পচা গন্ধে ভরে উঠেছে। আজ তিনিও হয়ে উঠবেন গৃহসজ্জার অন্যতম আকর্ষণ। সেই সব মৃত মস্তকের সঙ্গে যুক্ত হবে আরেক মস্তক। যুগ যুগ ধরে ঐতিহ্য হয়ে থাকবেন এই আদিম জাতির। আসামের ব্রহ্মপুত্র নদের দক্ষিণে এই নর পিশাচদের ঘরে কাটবে তার অন্তিম মুহূর্ত। শেষবারের জন্য একবার অন্তত স্ত্রী অহনার মুখটা দেখতে ইচ্ছা করছে। কমলেশ শর্মার সমস্ত শরীর ঘামে ভিজে উঠেছে। ঘেন্না ধরছে নিজের উপর, নিজের বরাতের উপর। বুধিয়ার কথা মন দিয়ে শুনছিলেন তিনি, কিন্তু ভরসা করেননি আর। তাই গৃহসজ্জার উপকরণ থেকেই তুলে নিয়েছেন দু হাতে দুটো অস্ত্র। আসুক মৃত্যু, লড়তে তাকে হবে। চাঁদ মাথার উপরে উঠে আসছে একটু একটু করে। চিরিক চিরিক করে বিদ্যুৎ হেসে হেসে মিশে যাচ্ছে মেঘের এধার থেকে ওধার। এখন আর মানুষ নয়, প্রতিটা মানবীয় শরীরকেই মনে হচ্ছে কঙ্কাল। হেঁটে আসছে, এগিয়ে আসছে ওরা। গলার কাছে জমাট হয়ে আসছে নরকের লবণাক্ত স্বাদ। দেখতে পাচ্ছেন অর্ধ উলঙ্গ একটি নারী শরীর সাপের মতো পেঁচিয়ে ধরে ওষ্ঠ ডুবিয়ে রেখেছে পেটানো শরীরের একটি যুবকের ওষ্ঠে। খিলখিল করে হেসে উঠছে আরও কিছু নারী। আরও কাছে আসছে সেই প্রৌঢ় মানুষটা। নীল কোঁচকানো মুখে অদ্ভুতভাবে চোখ আড়াল করে আকাশের দিকে তাকিয়ে হয়তো সময় মাপছে। হাতের ইশারায় ডাকছে ওদের। এগিয়ে আসছে। শিকারী যুবকের হাতে লকলক করছে ড্যাগার। এক কোপে শেষ হওয়ার অপেক্ষা। বুক ভরে এক মুঠো বিষ বায়ু ঢুকিয়ে নিলেন তিনি, কমলেশ শর্মা। রাত জোড়া আকাশ সাক্ষী হয়ে থাকবে এই নরহত্যা। আসামের গহীন গহ্বরে নাগা উপজাতির মস্তক শিকার খুঁজে পাবে আরও একটি অসহায় শরীর, শরীরবিহীন মস্তক। সার বেঁধে প্রত্যেকে দুহাত তুলে দাঁড়িয়ে দুর্বোধ্য নাগামিজ ক্রিওল ভাষায় অনবরত কিসব বলে চলেছে। ঘোর লাগতে শুরু করেছে তার। সেই উগ্র কটু গন্ধটা নাকে এসে লাগছে। বুধিয়া বলেছে এই বুনো এক ধরনের বিষ বাতাসে ছড়িয়ে তারা শিকারকে অবশ করে দেয়। যতটা পারছেন নিঃশ্বাস বন্ধ করে আছেন। সজাগ হয়ে আছেন শর্মা। থাকতেই হবে তাকে। ঝাপসা চোখের পাতা টেনে খুলে রাখার চেষ্টা করছেন। আর ঠিক তখনই আসুরিক আওয়াজ তুলে পিশাচের মতো ঝাঁপিয়ে পড়ল একটা সবল শরীর তার উপর। তিনিও এক হাতে গয়ালের খুলি তুলে আঘাত করতে যেতেই ঠন শব্দ করে আর একটা হাত থেকে পিছলে গেল চুরি করা রামদা অস্ত্রটা। আর ঠিক তখনই বনের নিস্তব্ধতা খান খান করে অসম্ভব উন্মাদ এক ঝড় আঁকড়ে ধরল। শনশন শব্দের প্রবল শক্তির কাছে কিভাবে যেন ছিটকে খড়কুটোর মতো শর্মার শরীরটা শোলার মতো উড়ে গিয়ে প্রচণ্ড আঘাত করে পড়ল মাটিতে।
শরীরময় অসহনীয় যন্ত্রণার সঙ্গে সঙ্গে হাত চারেক দূরে দেখলেন ছায়াময় পরাক্রমী অপরাজেয় একটা পশুর শরীর কান ফাটানো শব্দ তুলে পিষে ফেলছে একের পর এক নরপিশাচ নাগাদে। দেখলেন সেই উন্মাদ ছায়া ছায়া শরীরের একটা কান ছোট। নাগাদের আর্ত চিৎকারে ভরে গেছে গোটা জঙ্গল। মেঘ সরে গিয়ে ফিকে আলোয় কমলেশ শর্মা দেখলেন আর কেউ নয়, লাদেন। তাদের অপারেশনের মেইন ভিকটিম। চোখের পর্দা ভারী হয়ে গেল, কালো, শুধুই কালো চারদিক। এর বেশ কিছুদিন পরে সম্পূর্ণ অচৈতন্য অসাড় অবস্থায় পাওয়া যায় কমলেশ কুমারের শরীর। বন দপ্তর টানা 1 সপ্তাহ পর খুঁজে পান তাকে। অনেকেই মনে করেন ফরেস্ট ডিপার্টমেন্টের লাদেন অপারেশনের সময় পথ হারিয়ে ফেলেন গভীর জঙ্গলে। এরপর দীর্ঘদিন অভুক্ত থাকার ফলে হয়তো তার মানসিক সমস্যা দেখা দিয়েছিল। তবু তৎপর এক সাংবাদিকের লেখনীতে শহরের খবরের কাগজে যে খবরটা বেরিয়েছিল তা অনেকটা এইরকম। আসামের ধুবড়ি সংলগ্ন ব্রহ্মপুত্রের বিশাল বাঁকে আজও কিছু নাগার বাস আছে। অস্তিত্ব পাওয়া গেছে তাদের বসবাসের। সুযোগ পেলেই হেড হান্টিংয়ের মতো জঘন্য পশুচিত কাজ করে চলেছে তারা। এখানে যে যুবক বা ব্যক্তি অধিক শিকারে নিজেদের হাত পাকিয়েছে তার মুখে উপাধি স্বরূপ এঁকে দেওয়া হয় এক রাজকীয় উল্কি। রক্ত জমে সে উল্কির রং নীলচে বাদামি হয়ে গেলেও ওটাই নাকি তাদের সারা জীবনের প্রাপ্তি, অনেকটা ট্রফি বা পদক পাওয়ার মতো। বনের পশু থেকে মানুষও বাদ যায় না এদের তালিকায়। এমনই ওদের একটি ইনফর্মার ছিল বুধিয়া। সাধারণের সঙ্গে মিশে থাকত এই আও গোষ্ঠীর ছেলেটি। দিদি রিপা, যার পোশাকি নাম রিপালা, আর মাকে নিয়ে বুধিয়ার সংসার। দিদি রিপালার মন জয় করতেই নাকি আও গোষ্ঠীর এক যুবক বুধিয়ার কাছ থেকে খবরাখবর নিয়ে এক শহুরে বাবুর মস্তক স্বীকার করে নিজের বীরত্বের প্রমাণ দিতে চেয়েছিল যুবতী রিপালার কাছে। বুধিয়া রাজি না থাকলেও সমস্তটাই করতে হয়েছিল পরিবারের মুখ চেয়ে। হাতির অত্যাচারে মানুষ মরে যাওয়ার ভুয়ো খবর দিয়ে গভীর জঙ্গলে বন দপ্তরের অফিসারকে আসতে বাধ্য করা হয়। কিন্তু সমস্তটাই নাকি নস্যাৎ করে দেয় লাদেন। মানে যে হাতির উপদ্রবে অতিষ্ঠ হয়ে বন দপ্তর হাতিটিকে গরু খোঁজা খুঁজতেই অপারেশনের পথে এগোয়। সরকারের নির্দেশ ছিল তাকে যে কোনো মূল্যে ধরা। বহু গ্রামের গৃহপালিত পশু, ক্ষেতের ফসল, এমনকি মানুষের মৃত্যু ঘটেছিল নাকি তার কারণে। শর্মা বলেছিলেন তার বন্দি থাকাকালীন তিনি পরপর 2 বার লাদেনকে আক্রমণাত্মক অবস্থায় দেখেন। আরও এক অসংলগ্ন কথা বলেন শর্মা। বলেন প্রথম দিনের আক্রমণের পরের দিন নাকি নাগাদের যে মোরাং গৃহে তিনি বন্দী ছিলেন সেখানে লাদেনের বিশাল কাটা মস্তককে টাঙানো অবস্থায় দেখেন। হাতিটির বাঁ কানটি ছোট দেখে তিনিও নিশ্চিন্ত হন ওটি লাদেনের মস্তক বলে। নাগারাই হাতির আক্রমণে পাল্টা আক্রমণ করে প্রাণীটিকে হত্যা করেছে হয়তো, কিন্তু তার সেই চরম বলির দিনেও তিনি নাকি লাদেনকে স্পষ্ট দেখেন তার সেই ছোট কান। কথাগুলো কেমন যেন এলোমেলো। যুক্তি বলছে আমেরিকা, প্রশান্ত মহাসাগরের দ্বীপপুঞ্জ, এশিয়া, ইউরোপ ছাড়াও ব্রহ্মপুত্রের দক্ষিণে আজও কিছু আদিম জাতির বাস থাকলেও থাকতে পারে। এই ঘটনার পর থেকে বুধিয়া আর তার পরিবারের হারিয়ে যাওয়া যেমন একটা রহস্য, তেমন আরও গভীর জঙ্গলে মোড়া আসামের গহন গোয়ালপাড়া ডিভিশনের জঙ্গল। কারণ
স্থানীয় মানুষজন আজও নাকি গভীর রাতে উন্মত্ত বুনো হাতির গগন ফাটানো আওয়াজ পায়। তারা নিশ্চিত এ ডাক অশরীরী লাদেনে। হয়তো তাদের পরিবারের কেউ নাগাদের গৃহসজ্জার উপকরণ হয়ে থেকে গেছে। হয়তো সে আমরণ তাকেই খুঁজে চলেছে। কে বলতে পারে কোন উল্কি চিহ্ন প্রকৃত দোষী? না 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 না, এত ডার্ক একটা গল্পের পরে একটা জোক না শোনালেই নয়। আরে আমি কি জেনে বুঝে আপনাদের দুঃস্বপ্ন দেখাতে পারি রাতে? আচ্ছা বলুন তো, একটা আগ্নেয়গিরি আর একটা আগ্নেয়গিরিকে কি বলে? পারলেন না? আই লাভ ইউ। আজ গল্প পাঠে আমার সঙ্গে ছিল তমাল, শব্দগ্রহণ ও আবহ সঙ্গীতের ইচ্ছা। আমি সায়ক, পোস্টার ডিজাইনিংয়ে কভারম্যান অভিব্রত। শুনছিলেন রুমেলা দাসের কাহিনী উল্কি এবং অশরীরী। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি। আচ্ছা, কোন গাছ মানুষের হাতে তালুর মধ্যে হয়? পাম গাছ। अभी काम चलिए जा। वेरी गुड। अर्जुन को बुलाओ। 13 नंबर बक्सा तख्त लगाओ।